নমস্কার, আমি দেবাশিস। হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, দেখো যে সমস্ত অ্যাসপিরেন্টরা আমাদের জিকেজিএস ফাউন্ডেশন ব্যাচে যুক্ত রয়েছে তাদের জন্য এখন ক্লাস হবে এশিয়ান হিস্ট্রি থেকে বাংলার পাল বংশ। দেখো ইতিহাসের উপর আমরা আর একটা ক্লাস নেব সেন বংশের উপর, তবেই আমাদের কিন্তু এশিয়ান হিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর থেকে আমরা মিডভেল হিস্ট্রি আলোচনা করব। ওকে, তো দেখো আজকে আমরা আলোচনা করব বাংলার পাল বংশ নিয়ে। তো এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের চাকরি পরীক্ষায় জিজ্ঞেস করে সমাপ্ত পয়েন্টে এখানে হাইলাইটেড করা রয়েছে, এবং একটা শর্ট সামারি তোমাদেরকে রিপ্রেজেন্ট করব আজকে, যেটার দ্বারা তোমরা খুব সহজেই পাল বংশ সম্পর্কে সমাপ্ত তথ্য জানতে পারবে এবং পরীক্ষায় ইজিলি যে কোশ্চেন এই ডাইনাস্টি থেকে জিজ্ঞেস করে সমাপ্ত কোশ্চেনই তোমরা সলিউশন করতে পারবে। ওকে, তো দেখো বাংলার পাল বংশের প্রথমত হচ্ছে টাইম পিরিয়ডটা, এটা মনে রাখবে। টাইম পিরিয়ডটা হচ্ছে 750 থেকে 1150 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে তোমার বাংলার পাল বংশের টাইম পিরিয়ড, মনে রাখবে। ওকে, আচ্ছা এবার দেখো প্রথমত যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে বাংলার পাল বংশের ফাউন্ডারকে, ঠিক আছে, কে প্রতিষ্ঠা করেন। তো দেখো এখানে পাল রাজবংশ গোপাল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে সিংহাসন আরোহণ করেছিলেন। গোপাল বাংলা বিহার অঞ্চলের স্থানীয় শাসক ছিলেন। ঠিক আছে, বাংলা বিহার অঞ্চলটাতে যে সাম্রাজ্য গড়ে তুলেছিল গোপাল, সেটাই পাল বংশ নামে পরিচিত। ওকে, তাহলে এখান থেকে আমরা জানতে পাচ্ছি যে পাল বংশের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন গোপাল। ঠিক আছে, পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। এবার আমরা চলো একটা ম্যাপ দেখে নেব যে একজ্যাক্টলি কোন এলাকা জুড়ে পাল বংশ ভারতে রাজত্ব করেছিল। ওকে, দেখো এই ম্যাপটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনের মধ্যে, দেখো এই যে ভারতের ম্যাপ, ভারতের ম্যাপের মধ্যে একজ্যাক্ট এই এলাকাটা, ঠিক আছে, এই যে এলাকাটা এখানে দেখতে পাচ্ছ তোমরা ব্রাউন কালারের, এই এলাকাটাতে পাল বংশ রাজত্ব করেছিল। ঠিক আছে, এবারে কখনো কখনো যেমন ধর্মপালের সময় এখানে উপর দিকে একটু বিস্তার লাভ করে, ঠিক আছে, দেবপালের সময় নিচ দিকে একটু বিস্তার লাভ করে, এতটা এলাকা জুড়ে। মোটামুটি দেবপালের সময় পাল বংশ সবথেকে বেশি বিস্তৃত লাভ করেছিল, এবং দেবপালে কিন্তু পাল বংশের সবথেকে শক্তিশালী রাজা ছিল। তার এলাকাটা ধরে নিতে পারো তোমরা এক্স্যাক্টলি এই এলাকাটা ছিল। ঠিক আছে, এটা হচ্ছে কার এলাকা? এটা হচ্ছে দেবপালের এলাকা। ঠিক আছে, কিন্তু মোটামুটি পাল বংশের যে এলাকা সেটাকে আমরা ধরে থাকি এই এলাকাটা। ঠিক আছে, কারণ দেখো দেবপালের পরবর্তী সময়ে আবার এই এলাকাগুলো কিন্তু তাদের অধীনে ছিল না। ঠিক আছে, এই যে টাইম পিরিয়ডটা আমরা জানছি বা দেখছি 750 থেকে 1150 খ্রিস্টাব্দ, এই টাইম পিরিয়ডটাতে পাল বংশের যে এলাকা ছিল সেটা হচ্ছে এই ব্রাউন কালারের এলাকাটা। এবার কখনো কোনো রাজার আমলে একটু কমেছে, কখনো কোনো রাজার আমলে একটু বেড়েছে। ঠিক আছে, তো মোটামুটি এই এলাকাটা, যেটা বর্তমানে আমাদের এখানে কোন কোন স্টেট পড়ে যাচ্ছে, উত্তরপ্রদেশ পড়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ পড়ে যাচ্ছে, উড়িষ্যা পড়ে যাচ্ছে, বিহার, ঝাড়খণ্ড, এই এলাকাগুলো পড়ছে। ওকে, তো চলো এবার দেখে নেওয়া যাক এখান থেকে কী কোশ্চেন হবে। দেখো সম্প্রসারণ, ঠিক আছে, অর্থাৎ কতটা বিস্তার হয়েছিল। গোপালের উত্তরসূরিদের শাসনের অধীনে, বিশেষ করে ধর্মপাল এবং দেবপালের অধীনে পাল সাম্রাজ্য তার অঞ্চল ও প্রভাব বিস্তার করে। সাম্রাজ্য পূর্ব উপমহাদেশের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল। বর্তমান বিহার, বাংলা, বাংলাদেশ, উড়িষ্যার কিছু অংশ সহ পাল বংশ ছিল তৎকালীন সময়ে। ওকে, তাহলে এখান থেকে দুটি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে পাল বংশের সব থেকে বেশি বিস্তার লাভ কোন রাজার আমলে হয়েছিল, তো রাইট অ্যান্সার হবে দেবপাল। আর যদি জিজ্ঞেস করে দ্বিতীয় সব থেকে বেশি কার আমলে বিস্তার হয়েছিল, তাহলে রাইট অ্যান্সার হবে ধর্মপাল। ক্লিয়ার? চলো দেখো পরবর্তী কী কোশ্চেন রয়েছে, কী পয়েন্ট রয়েছে। শাসন। পাল রাজবংশ একটি কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থা অনুসরণ করত। সাম্রাজ্যকে প্রশাসনিক ইউনিটে বিভক্ত করা হয়েছিল, যার নাম হচ্ছে ভূত্তিস। তাহলে প্রশাসনিক যে ইউনিট পাল বংশে সেটা কী নামে পরিচিত? ভূত্তিস নামে পরিচিত। যেগুলিকে আরও ছোট ছোট ইউনিটে বিভক্ত করা হয়েছিল, যার বিষয় নামে পরিচিত, যা কী নামে পরিচিত? বিষয় নামে পরিচিত। এই ইউনিটগুলিকে রাজা কর্তৃত্ব নিযুক্ত কর্মকর্তা দ্বারা পরিচালিত হতো। ওকে, দেখো যে পয়েন্টগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেই পয়েন্টগুলোকে আমি প্রত্যেকটাকেই
তোমাদের বোল্ড করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি, এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা, তাহলে পাল বংশে কোন ধর্ম মূলত দেখা যেত? পাল বংশের মধ্যে কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা দেখা গিয়েছে। ঠিক আছে, পাল রাজবংশ বৌদ্ধ ধর্মের শক্তিশালী সমর্থনের জন্য পরিচিত ছিল। পাল রাজারা বৌদ্ধ বিহার প্রতিষ্ঠানের কট্টর পৃষ্ঠপোষক ছিলেন। তারা সন্ন্যাসী স্থাপনা বিশ্ববিদ্যালয়গুলিতে উদার অনুদানের প্রস্তাব দিয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় একটি উল্লেখযোগ্য উদাহরণ। ঠিক আছে, তো এখান থেকে মূলত যে কোশ্চেনটা তোমার জিজ্ঞেস করবে যে বলো দেখি পাল রাজবংশের মধ্যে কোন ধর্মের পৃষ্ঠপোষকতা দেখা যেত? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এভাবে অপশান দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার কি? রাইট অ্যান্সার হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। ওকে, আচ্ছা চলো পরবর্তী পয়েন্ট কী রয়েছে? সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক প্রভাব। পাল রাজবংশের শাসনামলে শিল্প, সাহিত্য এবং বুদ্ধিভিত্তিক সাধনার বিকাশ ঘটেছিল। পাল রাজারা এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে পণ্ডিত, কবি এবং বুদ্ধিজীবীদের তাদের দরবারে আকৃষ্ট করেছিলেন। ধারণা, জ্ঞান বিনিময় একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশের অবদান রাখে। ঠিক আছে, তাহলে পাল সাম্রাজ্য কিন্তু ভালো ইতিহাসে প্রভাব ফেলেছে। ঠিক আছে, কারণ তাদের আমলে এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে পণ্ডিতরা এসেছিলেন, কবি এসেছিলেন, বুদ্ধিজীবীরা এসেছিলেন এবং কেন এসেছিলেন? পালদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটা কিন্তু বিদেশিদের আকৃষ্ট করত। ওকে, নেক্সট দেখো স্থাপত্য কৃতিত্ব। পাল রাজবংশ তার স্থাপত্য কৃতিত্বের জন্য বিখ্যাত। তারা চমৎকার মন্দির এবং মঠ নির্মাণ করেছিল, যার মধ্যে বর্তমান বাংলাদেশের সোমপুর মহাবিহার হচ্ছে উল্লেখযোগ্য। পাল রাজাদের সবথেকে উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের সোমপুর মহাবিহার। এই কাঠামোগুলো জটিল খোদাই এবং বিস্তৃত শিল্পকর্ম প্রদর্শন করেছিল। ঠিক আছে, নেক্সট দেখো বাণিজ্য ও অর্থনীতি। পাল রাজবংশ একটি সমৃদ্ধশালী অর্থনীতি গড়ে তুলেছিল, যেখানে কৃষি, ব্যবসা এবং বাণিজ্য ছিল প্রধান খ্যাত। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সাম্রাজ্যের সমৃদ্ধ সামুদ্রিক বাণিজ্য সংযোগ ছিল এবং বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করেছিল। ওকে, আচ্ছা ব্যবসা বাণিজ্য পাল বংশে তার মানে মোটামুটি তিনটা জিনিসের উপর নির্ভর ছিল, সেটা হচ্ছে কৃষি, ব্যবসা এবং বাণিজ্য, তিনটার উপর। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে পয়েন্ট, পতন। পাল রাজবংশের পতন 11 শতকে বিভিন্ন কারণের সমন্বয়ে শুরু হয়েছিল। আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আঞ্চলিক বিদ্রোহ, চোল এবং সেন রাজবংশের আক্রমণ তাদের ক্ষমতার দখলকে দুর্বল করে দেয়। সেন রাজবংশ অবশ্য 12 শতকে পাল রাজবংশকে উৎখাত করে। এই পাল রাজবংশকে উৎখাত করে পরবর্তী সময়ে সেন রাজবংশ আসছে। ঠিক আছে, আর এই সেন রাজবংশই হচ্ছে তোমার এশিয়ান হিস্ট্রির শেষ চ্যাপ্টার। ঠিক আছে, তো চলো ওটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবার দেখো এখানে কি রয়েছে, উত্তরাধিকার। তাদের পতন সত্ত্বেও পাল রাজবংশের একটি স্থায়ী ও সাংস্কৃতিক উত্তরাধিকার রেখে গেছে। তাদের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা, বৌদ্ধ শিক্ষার সংস্করণ সংরক্ষণ ও প্রসার অবদান রাখে। সোমপুর মহাবিহারের মতো তারা যে স্থাপত্যের বিস্ময় তৈরি করেছিল সেগুলো তাদের স্থাপত্য দক্ষতার প্রমাণ দিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, ওগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট নয়। ঠিক আছে, যখন নোটসটা পড়বে তখন পড়ে নেবে। এই জায়গাটা দেখো। ঠিক আছে, রাজা থেকে এবার কোশ্চেন জিজ্ঞেস করবে, বাংলার পাল রাজবংশের রাজার পরিচয়। ঠিক আছে, এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন হবে। দেখো ফার্স্ট যে রাজা পাল বংশের, তিনি কি হলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। তার শাসন আমলটা হচ্ছে মাত্র 20 বছর, 750 থেকে 770 খ্রিস্টাব্দ। গোপাল ছিলেন পাল রাজবংশের প্রতিষ্ঠাতা এবং পাল সাম্রাজ্যের প্রথম রাজা। তিনি বাংলার তার শাসন প্রতিষ্ঠা করেন। কে? গোপাল বাংলায় তার শাসন প্রতিষ্ঠা করেন এবং রাজবংশের বিস্তারের সূচনা করেন। কে? গোপাল। ওকে, আচ্ছা গোপাল থেকে তোমার এই কোশ্চেনটাই জিজ্ঞেস করবো যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, তার রাজত্বকাল খুব বেশি জিজ্ঞেস করতে পারে। তার রাজত্বকাল আছে 750 থেকে 770 খ্রিস্টাব্দ। কোন জায়গাতে তিনি তার পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? বাংলার মধ্যে। ঠিক আছে, বাংলা বলতে এখন যে আমরা শুধু পশ্চিমবঙ্গ দেখতে পাই সেটা নয়, কিন্তু তৎকালীন বাংলা বলতে বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ এগুলোকে সবকেই বোঝাতো। নেক্সট দেখো ধর্মপাল রাজত্ব টাইম পিরিয়ড হচ্ছে তোমার 770 থেকে 810 খ্রিস্টাব্দ। ঠিক আছে, মোটামুটি 40 বৎসর। ধর্মপাল ছিলেন গোপালের পুত্র, তাহলে গোপালের পুত্রকে হচ্ছে ধর্মপাল। পাল রাজবংশের দ্বিতীয় রাজা হিসাবে তার উত্তরাধিকারী হন।
তিনি সাম্রাজ্যের অঞ্চলগুলিকে উল্লেখযোগ্য সম্প্রসারণ করেছিলেন, যার মধ্যে বর্তমান উড়িষ্যার কিছু অংশ জয় করা হয়েছিল। ধর্মপাল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মগধে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, মহাবিহার, সোমপুরী বিহার স্থাপন করেন। এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো ধর্মপাল থেকে কোশ্চেন কী জিজ্ঞেস করবে, ধর্মপাল থেকে তোমার কোশ্চেন জিজ্ঞেস করবে ধর্মপাল কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তো মনে রাখবে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তার রাজত্বের টাইম পিরিয়ড হচ্ছে 770 থেকে 810 খ্রিস্টাব্দ। ধর্মপাল কে ছিলেন? গোপালের পুত্র ছিলেন এবং পাল বংশের দ্বিতীয় রাজা ছিলেন। ধর্মপাল কি করেছিল? বাংলার মধ্যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল, মনে রাখবে, জিজ্ঞেস করে কোশ্চেন, ঠিক আছে। বাংলার মধ্যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? ধর্মপাল, ঠিক আছে। বহুবার কোশ্চেনটা জিজ্ঞেস করেছে আর ইন ফিউচার কোশ্চেনটা জিজ্ঞেস করবে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? ধর্মপাল। মহাবিহার কে স্থাপন করেন? ধর্মপাল। আর সোমপুরী বিহার বাংলাদেশের মধ্যে কে স্থাপন করেন? এটাও স্থাপন করেছিলেন ধর্মপাল। ধর্মপাল উড়িষ্যার মধ্যে কিছু যে অংশ বর্তমানে রয়েছে সেই অংশটাকে জয় করে বাংলার সাথে এক করেছিলেন, ঠিক আছে। তাহলে ধর্মপাল হচ্ছে দ্বিতীয় রাজা এবং সাম্রাজ্য বিস্তারের দিক থেকেও তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ওকে, দেখো এবারে নেক্সট আসছি আমরা দেবপাল, ঠিক আছে। দেবপালের রাজত্বকাল হচ্ছে 810 থেকে 850 খ্রিস্টাব্দ, মানে মোটামুটি 40 বৎসর, ধর্মপালের মতোই। ধর্মপালের পুত্র হচ্ছে দেবপাল, ঠিক আছে। পাল রাজবংশের সব থেকে শক্তিশালী এবং সফল রাজাদের একজন বলে মনে করা হয়। তাহলে পাল রাজবংশের সব থেকে শক্তিশালী রাজাকে, সব থেকে শক্তিশালী রাজা হচ্ছে তোমার কে? দেবপাল হচ্ছে সব থেকে শক্তিশালী রাজা এবং সফল রাজা। তিনি সাম্রাজ্যের সীমানা আরও প্রসারিত করেছিলেন, আঞ্চলিক ব্যাপ্তি এবং প্রভাবের দিক থেকে এর শীর্ষে পৌঁছেছিলেন। তাহলে একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে বলো দেখি পাল বংশের স্বর্ণযুগ কোন রাজার আমলকে বলা হয়? তাহলে রাইট অ্যান্সার কী হবে? পাল বংশের স্বর্ণযুগ বলা হয় দেবপালের আমলটাকে, ঠিক আছে। দেবপাল পাল বংশকে সব থেকে শীর্ষে নিয়ে গেছিল এবং দেবপালকে পাল বংশের সব থেকে শক্তিশালী রাজা বলা হয়। দেবপালের রাজত্বকালের টাইম পিরিয়ড হচ্ছে 810 থেকে 850 খ্রিস্টাব্দ, ঠিক আছে। দেখো পাল রাজবংশের সব থেকে শক্তিশালী রাজা হচ্ছে দেবপাল। আচ্ছা, আরব পর্যটক সুলেমান, এটা একটা কোশ্চেন জিজ্ঞেস করে, আরব পর্যটক সুলেমান দেবপালের সময়ে বাংলায় আসেন। তাহলে সুলেমান কার সময় বাংলায় এসেছিলেন? আরব পর্যটক ছিলেন সুলেমান, তিনি দেবপালের সময় এসেছিলেন এবং তিনি পাল বংশকে কি বলেছেন? রুমি বলে অভিহিত করেছেন, রুমি বলে অভিহিত করেছেন। দেবপালের রাজ্যসভায় বৌদ্ধকবি বজ্রদত্ত অলঙ্কিত করত, ঠিক আছে। তাহলে বৌদ্ধকবি বজ্রদত্ত কার সভাকবি ছিল? দেবপালের সভাকবি ছিল। ওকে, এই কোশ্চেনগুলো মনে রাখবে। যে যে জিনিসগুলো আমি হাইলাইট করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি সেগুলো মনে রাখবে, পরীক্ষা এখান থেকেই কোশ্চেন হয়। নেক্সট কী রয়েছে দেখো, এরা হচ্ছে সেই সমস্ত রাজা যাদের তেমন একটা প্রভাব পাল বংশের মধ্যে দেখা যায় না, তাই তাদের সম্পর্কে কিন্তু বেশিরভাগ বইতে উল্লেখ থাকে না, ঠিক আছে। কিন্তু এখানে আমি ডিটেলসে তোমাদেরকে পড়াচ্ছি, তাই একদম পরের পর 1-2 দিন করে যারা রাজত্ব করে তাদেরও নাম আমি এখানে মেনশন করে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো তোমার দেবপালের পর কে আসছে? সুরাপাল। সুরাপাল হচ্ছে 850 থেকে 853 খ্রিস্টাব্দ। সুরাপাল ছিলেন দেবপালের উত্তরসূরি। যাই হোক, তার রাজত্ব তুলনামূলকভাবে সংক্ষিপ্ত ছিল। তার শাসন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না সুরাপাল সম্পর্কে। দ্যাট মিন সে তেমন কোনো কাজ করেনি যেটার জন্য পাল ডাইনাস্টিতে সে কৃতিত্ব স্থান করবে, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, বিগ্রহপাল প্রথম, ঠিক আছে। বিগ্রহপাল প্রথম সুরাপালের উত্তরাধিকারী হন, কিন্তু একটি সংক্ষিপ্ত রাজত্ব করেছিলেন। তার পূর্বসূরির মতোই তার শাসন সম্পর্কে খুব বেশি জানা যায় না, ঠিক আছে। এই যে মাত্র 1 বৎসর, ঠিক আছে। তাহলে এখানে দেখো দেবপালের পুত্র সুরাপাল মাত্র 3 বছর রাজত্ব করছে, আর সুরাপালের পুত্র হচ্ছে তোমার বিগ্রহপাল মাত্র 1 বছর রাজত্ব করছে। তাদের তেমন কোনো মানে কি বলবো কৃতিত্ব নেই। নেক্সট কি রয়েছে দেখো, নারায়ণ পাল, ঠিক আছে। প্রথম বিগ্রহপালের পুত্র নারায়ণ পাল সিংহাসনে আরোহণ করেন এবং একটি উল্লেখযোগ্য সময় শাসন করেন, ঠিক আছে। তাহলে বিগ্রহপালের পুত্র হচ্ছে কি? নারায়ণ পাল। তার টাইম পিরিয়ডটা কিন্তু ভালো রয়েছে, দেখো 854 থেকে 908 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে মোটামুটি এখানে তোমার হচ্ছে কত? 46 আর 8 মানে হয়ে যাচ্ছে তোমার 54 বছর রাজত্ব করেছিলেন নারায়ণ পাল। আই থিঙ্ক এটাই মনে হয় সব থেকে বেশি টাইম হবে যে পাল ডাইনাস্টিকে নিয়েছিল, ঠিক আছে। মানে কোশ্চেন তোমার যদি জিজ্ঞেস করে যে পাল
রাজবংশের সব থেকে বেশি রাজত্ব কে করেছে? তো রাইট অ্যান্সার আই থিঙ্ক নারায়ণ পাল হতে পারে, এর থেকে বেশি মনে হয় কেউ রাজত্ব করেনি। আমরা পুরোটা দেখে নেব, তারপরে এই কোশ্চেনটাই ক্লিয়ার করব, ঠিক আছে। দেখো, নারায়ণ পাল তার রাজত্ব কালে দক্ষিণে রাষ্ট্রকূট সাম্রাজ্যের সাথে দ্বন্দ্ব সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। ভাগলপুর লিপি থেকে নারায়ণ পালের 17 বছর রাজত্বকাল সম্পর্কে জানা যায়। ভাগলপুর লিপি থেকে নারায়ণ পালের 17 বছর রাজত্বকাল সম্পর্কে জানা যায়। তাহলে একটা কোশ্চেন এখানে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে বলো দেখি নারায়ণ পালের সম্পর্কে আমরা কোন লিপি থেকে জানতে পারি? তো ভাগলপুর লিপি থেকে নারায়ণ পালের সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, নারায়ণ পাল মুদাগড়ির অন্তর্গত তীরাভুক্তি গ্রামে 100 শিব মন্দির ও মঠ নির্মাণ করেছিলেন, ঠিক আছে। তাহলে তোমার তীরাভুক্তি গ্রামে 100 শিব মন্দির কে নির্মাণ করেছিলেন? নারায়ণ পাল নির্মাণ করেছিলেন। নেক্সট দেখো, রাজ্যপাল, ঠিক আছে। রাজ্যপালের সময়টা হচ্ছে তোমার 908 থেকে 940, 32 বছর। রাজ্যপাল পাল রাজবংশের রাজা হিসাবে তার পিতা নারায়ণ পালের উত্তরসূরি হন। তার রাজত্বকালে রাষ্ট্রকূটদের সাথে ক্রমাগত দ্বন্দ্ব এবং পালের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর উত্থানের দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে পাল রাজবংশ যেটা ছিল সেটা হচ্ছে তোমার নারায়ণ পালের পুত্র রাজ্যপালের হাতে 908 থেকে 940 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে। সেই সময়টাতে কি হচ্ছে? রাষ্ট্রকূটদের সাথে ক্রমাগত দ্বন্দ্ব হচ্ছে, পালদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর উত্থান হচ্ছে, ঠিক আছে। পালদের মধ্যেই কি হয়তো বিদ্রোহের ঘোষণা করে দিচ্ছে, এরকম একটা সময় রাজ্যপালের সময় এসেছিল। নেক্সট দেখো কি রয়েছে তোমার গোপাল, দ্বিতীয় গোপাল, ঠিক আছে। প্রথম গোপাল তো প্রতিষ্ঠাতা, এবার হচ্ছে দ্বিতীয় গোপাল। দেখো, রাজ্যপালের পুত্র দ্বিতীয় গোপাল তার পিতার মৃত্যুর পর রাজা হন। তার শাসন দক্ষিণে চোল সাম্রাজ্যের আক্রমণ এবং অভ্যন্তরীণ বিদ্রোহ সহ অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, ঠিক আছে। তাহলে দ্বিতীয় গোপাল কি করেছিল? দ্বিতীয় গোপাল হচ্ছে তোমার কার পুত্র? রাজ্যপালের পুত্র, ঠিক আছে। তার সময়ে দক্ষিণে চোল সাম্রাজ্যের আক্রমণ হয়েছিল বাংলাতে, ঠিক আছে। এই ধরনের যে আরও ছোট ছোট বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল কে? দ্বিতীয় গোপাল, ঠিক আছে। তার টাইম পিরিয়ডটা হচ্ছে তোমার 940 থেকে 957 খ্রিস্টাব্দ। নেক্সট দেখো, বিগ্রহপাল দ্বিতীয়। বিগ্রহপাল দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় গোপালের স্থলাভিষিক্ত হন। তার রাজত্ব আরও আঞ্চলিক ক্ষতি ও চোল সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম দেখেছিল, ঠিক আছে। মানে এই সময়টাতে শুধু স্ট্রাগল করছে চোল সাম্রাজ্য, ঠিক আছে। বিভিন্ন রাজা আক্রমণ করছে, আঞ্চলিক বিদ্রোহ দেখা দিচ্ছে এই রাজাদের আমলে, ঠিক আছে। তারপরে আসছে তোমার কে? দেখো, মহিপাল প্রথম। রাজত্বর টাইম পিরিয়ডটা হচ্ছে 988 থেকে 938। মহিপাল প্রথম বিগ্রহপালের দ্বিতীয়ের পুত্র মহিপাল প্রথম সিংহাসন আরোহণ করেন এবং কী রয়েছে এখানে তোমার দেখো, ক্ষয়িষ্ণু সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। যাই হোক, তিনি চোল এবং কালাচুলি রাজবংশের অভ্যন্তরীণ বিদ্রোহ ও আক্রমণের সম্মুখীন হয়। মহিপাল দ্বিতীয়কে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। এটা একটা ভালো পয়েন্ট রয়েছে, ঠিক আছে। দেখো, তোমার এখানে কি রয়েছে? মহিপাল দ্বিতীয়, এখানে আমার মনে হচ্ছে একটু কোনো জায়গাতে আমাদের টাইপিং ভুল হয়েছে, ঠিক আছে। এখানে মহিপাল তোমাদের প্রথম হবে, এটা দ্বিতীয় হয়ে গেছে, ঠিক আছে। ওকে, দেখো, মহিপাল প্রথম হচ্ছে কে? বিগ্রহপাল দ্বিতীয়ের পুত্র, ঠিক আছে। বিগ্রহপাল দ্বিতীয়ের পুত্র হচ্ছে মহিপাল প্রথম, ঠিক আছে। তার সময়টাতে কি হচ্ছে? তার যে সাম্রাজ্য, ঠিক আছে, পাল সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পুনরুজ্জীবিত হচ্ছে, ঠিক আছে। মানে আবার সেই একটা নিজস্ব রূপে পাল বংশ ফিরে আসছে, যার জন্যই পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় মহিপাল প্রথমকে, ঠিক আছে। মনে রাখবে, মহিপাল প্রথমকে কি বলা হয়? পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে রাখবে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, নয়পাল। নয়পাল হচ্ছে পিতা মহিপাল প্রথমের উত্তরাধিকারী হন। তার শাসন ক্রমাগত সংঘর্ষ এবং চোল সাম্রাজ্যের আঞ্চলিক ক্ষতি দ্বারা চিহ্নিত হয়েছিল, ঠিক আছে। তেমন একটা কোনো ছাপ ছাড়তে পারেনি নয়পাল। নেক্সট দেখো, বিগ্রহপাল তৃতীয়, ঠিক আছে। নয়াপালের পুত্র বিগ্রহপাল তৃতীয় রাজা হন, কিন্তু চোল সাম্রাজ্যের কাছ থেকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হন। তিনি শেষ পর্যন্ত সাম্রাজ্যের বড় অংশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, মানে একে একে পতন হচ্ছে, ঠিক আছে। তাহলে বিগ্রহপাল তৃতীয়ের সময় কি হচ্ছে? বিগ্রহপাল তৃতীয় চোল সাম্রাজ্যের, ঠিক আছে, চোল সাম্রাজ্যের কাছে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং পাল সাম্রাজ্যের বড় একটা অংশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন বিগ্রহপাল
তৃতীয়। তারপরে দেখো রয়েছে তোমার মহিপাল দ্বিতীয়। মহিপাল দ্বিতীয় হচ্ছে তৃতীয় বিগ্রহপালের স্থলাভিষিক্ত হন, কিন্তু একটি সংক্ষিপ্ত রাজত্ব করেছিলেন। তিনি চোল সাম্রাজ্যের কাছেও পরাজয় ও আঞ্চলিক ক্ষতির সম্মুখীন হন। ঠিক আছে, মানে চোল সাম্রাজ্য মহিপাল দ্বিতীয়কে পরাজিত করে দিয়েছিল। ঠিক আছে, এবং আঞ্চলিক কিছু যে বিদ্রোহ তাদের কাছে ক্ষতির সম্মুখীন হয়েছিল মহিপাল দ্বিতীয়। ঠিক আছে, মানে প্রায় পতনের দিকে এগোচ্ছে। ওকে, নেক্সট দেখো দ্বিতীয় সুরাপাল। মহিপাল দ্বিতীয়ের পুত্র হচ্ছে সুরাপাল দ্বিতীয় রাজা হন, কিন্তু তার একটি সংক্ষিপ্ত শাসন ছিল। তার শাসন আমলে রাজ্যের পতন অব্যাহত ছিল। তার শাসনটা হচ্ছে তোমার 1075 থেকে 1077, মাত্র 2 বছর। তারপরে দেখো এবার আসছে পাল রাজবংশের সব থেকে শেষ রাজা, ঠিক আছে, যার নাম হচ্ছে রামপাল। ঠিক আছে, এখান থেকে কিছু কোশ্চেন হয়। রামপালের টাইম পিরিয়ডটা হচ্ছে তোমার 1077 থেকে 1130। ঠিক আছে, 1077 থেকে 1130 খ্রিস্টাব্দ হচ্ছে তোমার রামপালের টাইম পিরিয়ড। ঠিক আছে, পাল রাজবংশের শেষ উল্লেখযোগ্য রাজা রামপাল সাম্রাজ্যের ভাগ্য পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। এই বিদ্রোহের নেতাকে বন্দী করেছিলেন। সন্ধ্যাকর নন্দীর রাম রচিত হলো রামপালের জীবনী। জিমুতবাহন এর সময় রচনা করেন দায়ভাগ। দেখো এখান থেকে কী কী কোশ্চেন হবে, তোমার রামপাল থেকে কোশ্চেন হবে ভালো ভালো। দেখো ফার্স্ট অফ অল জিজ্ঞেস করতে পারে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কি গোপাল। ঠিক আছে, পাল বংশের সব থেকে শক্তিশালী রাজা হচ্ছে কি দেবপাল। পাল বংশের শেষ উল্লেখযোগ্য রাজার নাম কি, তখন রাইট অ্যান্সার হয়ে যাবে রামপাল। ঠিক আছে, রামপাল কি করেছিল, কৈবর্ত বিদ্রোহকে দমন করেছিল। রামপালের সময় সন্ধ্যাকর নন্দী রাম রচিত রচনা করেন। ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী রাম রচিত রচনা করেন, মনে রাখবে, যেটা হচ্ছে রামপালের জীবনী। রামপালের জীবনী হচ্ছে রাম রচিত, যেটা সন্ধ্যাকর নন্দী রচনা করেন। নেক্সট দেখো কী রয়েছে, জিমুতবাহন। জিমুতবাহন কি রচনা করেছিলেন, দায়বাগ রচনা করেছিলেন। কোশ্চেন জিজ্ঞেস করতে পারে জিমুতবাহন কার সমসাময়িক, রামপালের সমসাময়িক। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো কি রয়েছে। যাই হোক, পাল বংশ রাজা রামপালের পর সেন রাজবংশের আক্রমণের সম্মুখীন হয়, যা শেষ পর্যন্ত পাল রাজবংশের পতন ঘটায়। ঠিক আছে, তাহলে এই যে তোমার রামপালে হচ্ছে শেষ উল্লেখযোগ্য পাল রাজা। ঠিক আছে, তারপরে সেন বংশ পাল সাম্রাজ্যকে আক্রমণ করে। ঠিক আছে, তারপরে কি করে, বাংলায় সেন রাজবংশের প্রতিষ্ঠাতা হয়। সেন রাজবংশের প্রতিষ্ঠাতা হয়, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো একটা শর্ট রিভিউ তোমাদেরকে বলে দিই, এখান থেকে এক্স্যাক্টলি কী কী কোশ্চেন জিজ্ঞেস করবে। ঠিক আছে, গোটা 6 থেকে 7 কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের জিজ্ঞেস করবে। ঠিক আছে, আদারওয়াইজ বাকিগুলো ইনফরমেশনের জন্য তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো। ওকে, তো দেখো এখান থেকে ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে, পাল বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, গোপাল, মনে রাখবে। সময়টা তার মনে রাখবে, সময়টা হচ্ছে 8ম শতাব্দীর মাঝামাঝি সময়, অর্থাৎ 750 খ্রিস্টাব্দে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা করে গোপাল, বাংলা বিহার উড়িষ্যা এই অঞ্চল নিয়ে। ঠিক আছে, এবারে নেক্সট যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে তোমার, যে বলো দেখি নালন্দা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাতা, ঠিক আছে, বা পুনরুজ্জীবিত করা হয়েছিল কোন রাজবংশ দ্বারা। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করা হয়েছিল পাল রাজবংশ দ্বারা, মনে রাখবে। ঠিক আছে, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা কোন আমলে তৈরি হয়েছিল, মৌর্য বংশের সময় তৈরি হয়েছিল, সেই সময়ের কথা বলছি, সরি তোমার গুপ্ত বংশের সময় যেটা তৈরি হয়েছিল সেই সময়ের কথা বলছি আমি। ঠিক আছে, তো সেই নালন্দা বিশ্ববিদ্যালয় তোমার পুনরুজ্জীবিত হয়েছিল পাল রাজবংশের সময়ে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তোমার আর কি কোশ্চেন হবে, দেখো তোমার কোশ্চেন হবে ধর্মপাল থেকে। ধর্মপাল কি করেছিল, বাংলার মধ্যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, এছাড়াও তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরুজ্জীবিত করেছিলেন। ঠিক আছে, ধর্মপালেই কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরুজ্জীবিত করেছিলেন এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন এবং সোমপুরী বিহার যেটা বাংলাদেশে অবস্থিত সেটাও স্থাপন করেছিলেন। তার টাইম পিরিয়ডটা হচ্ছে 770 থেকে 810 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তিনি সব থেকে দ্বিতীয় শক্তিশালী রাজা পাল বংশের। আর পাল বংশের সব থেকে শক্তিশালী রাজা হচ্ছে দেবপাল। ঠিক আছে, দেবপাল, তার সময় যে পর্যটক এসেছিল তার নাম হচ্ছে আরব পর্যটক সুলেমান। ঠিক আছে, সুলেমান এসেছিল দেবপালের সময়, এবং পাল বংশ কি বলেছিল তিনি, রুমি তিনি বলেছিলেন, রুমি। ঠিক আছে, আর বৌদ্ধকবি বজ্রদত্ত দেবপালের রাজসভাকে অলঙ্কিত করত। এবারে দেখো নেক্সট যে কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে নারায়ণ পাল থেকে। নারায়ণ পাল
সম্পর্কে আমরা জানতে পারি ভাগলপুরের লিপি থেকে, ঠিক আছে, ভাগলপুরের লিপি থেকে নারায়ণ পাল 1000 শিব মন্দির নির্মাণ করেছিলেন তীরাভক্তি গ্রামে এবং ও মঠ নির্মাণ করেছিলেন, ঠিক আছে। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে তোমার মহিপাল প্রথম থেকে। মহিপাল প্রথমকে বলা হয় পাল রাজবংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। মহিপাল প্রথমকে বলা হয় পাল রাজবংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট তোমার কোশ্চেন জিজ্ঞেস করবে রামপাল থেকে। রামপালের কবি কে ছিলেন? সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে। তার লেখা হচ্ছে রাম রচিত, যেটা হচ্ছে রামপালের জীবনী, ঠিক আছে। রামপাল কি করেছিলেন? কৈবর্ত বিদ্রোহকে দমন করেছিলেন। রামপালই হলেন পাল বংশের শেষ উল্লেখযোগ্য রাজা, ঠিক আছে। এই কোশ্চেনগুলোই তোমার পাল বংশ থেকে জিজ্ঞেস করে। ওকে, আশা করি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর তোমাদের পাল বংশ রিলেটেড কোনো তথ্য অজানা থাকলো না বা কোনো কনসেপ্টই তোমাদের বুঝতে অসুবিধা হয়নি বলো, তোমরা এবার কমেন্টে জানাও, ঠিক আছে। পাল বংশ সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট রয়েছে? যদি কারো কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সেটার সলিউশন করে দেবো, ঠিক আছে। তো চলো, আজকের ক্লাস আমরা এখানেই অফ করছি। একটু পরে তোমাদেরকে সায়েন্সের একটা ক্লাস প্রোভাইড করছি। ওকে, চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।